আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিং করতে নামলেন তখন দুই পাশ থেকে দুজন স্পিনার বোলিং করছিলেন। ইনফ্যাক্ট হাসারাঙ্গাকে সুইপের মাধ্যমে একটা ৪ মেরে ৪১ বলের বাউন্ডারি খরা মিরাজ কাটিয়েছিলেন। মূলত হাসারাঙ্গাকে আপনি আসলে ডিফেন্ড করতে গেলে আউট হয়ে যাবেন, হাসারাঙ্গাকে শর্টসই খেলতে হবে। তার এগেনস্টে যারা সফল হয়েছেন তারা শর্টস খেলেই সফল হয়েছেন। ঠিক সে সময়টাতে মেহেদী হাসান মিরাজ নামার পর ২ ওভারের মধ্যে দুশমান চামিরাকে বোলিংয়ে নিয়ে আসা হলো, অর্থাৎ পেস বোলারকে অপারেট করানো হলো। এটা একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ ছিল শ্রীলঙ্কার। অর্থাৎ এতক্ষণ স্পিনাররা বোলিং করছিল, যেই মেহেদী হাসান মিরাজ নামলেন তখনই পেস বোলারকে নিয়ে আসা হলো। এর পেছনে কারণটা হচ্ছে পুরোপুরি শ্রীলঙ্কার স্ট্র্যাটেজিক্যাল মুভ, এবং এই স্ট্র্যাটেজিক্যাল মুভ তারা করবে কারণটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ হাই পেসের এগেনস্টে তার ভালনারেবিলিটির জায়গাটা রয়েছে, এবং সেটা এর আগেও বিভিন্ন সময় প্রমাণিত। প্রথমত মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ারটা শুরু করেছিলেন মূলত একজন বোলিং অলরাউন্ডার হিসাবে। আমি আন্ডার-19 লেভেল বলছি না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে মিরাজকে আসলে এস্টাবলিশই করা হয়েছে একজন বোলিং অলরাউন্ডার হিসাবে। সো হাই পেসের ডেলিভারি উইথ হার্ড বল তিনি কখনোই ওইভাবে এক্সপোজড ছিলেন না, সুতরাং তার মাসেল মেমোরিটা ওইভাবে আসলে গ্রোম আপ করে নাই বা ওইভাবে গ্রো আপ করে নাই। আলটিমেটলি তার ব্যাটিং টেকনিকের কারণেই হি ইজ নট আ ভেরি গুড পুলার অর হি ইজ নট আ ভেরি গুড হুকার, এটা না। সো এমনি তিনি একটু লো ডাউন পজিশন থেকে ব্যাটিং করার চেষ্টা করেন, ব্যাকলিফটটা হাই থাকলেও পজিশনটা একটু লো ডাউন থাকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে হাই পেসের এগেনস্টে যেটাকে বলা হয় যে কুইক পজিশনে চলে যাওয়া বা গেটিং অন টপ অফ দ্য বল, সেই জায়গাটা মেহেদী হাসান মিরাজের ভালনারেবিলিটি হয়। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে মিরাজের সেই মাসেল মেমোরিটা আসলে বিল্ড আপ হয় নাই, কারণ হাই পেসের ডেলিভারির এগেনস্টে তিনি কখনোই ওইভাবে এক্সপোজড ছিলেন না। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও প্লে করে একটু দেখাই। আপনি প্রিভিয়াস হিস্ট্রির জায়গাটাতে মার্কউডের এগেনস্টে আপনি দেখবেন যে মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিং করছেন ওই লেন্থের বল, একটু ব্যাক অফ দ্য লেন্থ বা একটু শর্ট লেন্থ হাই পেসে মিরাজ কিন্তু বারবার ডিসিভড হচ্ছিলেন। আপনি ভিডিওগুলো দেখছেন ঠিক এই মুহূর্তে। ইন্ডিয়ার এগেনস্টে টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা ওই লেন থেকে ওই করিডোরটা থেকে মিরাজকে ডিস্টার্ব করার চেষ্টা করেছেন তিনি। এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে একটা তো আছে যে তিনি লেন্থের জায়গাটা একটু পেছনের লেন্থের বল তিনি যে স্টান্সে ব্যাটিং করতে দাঁড়ান, আবারও বলছি হি ইজ নট আ ন্যাচারাল পুলার, কারণ তিনি টপ অর্ডারে বা মিডল অর্ডারে কখনো ব্যাটিং করেন নাই, তাকে এস্টাবলিশমেন্টটা আমরা করেছি আসলে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে। সো তার মাসল মেমোরিটা গ্রুম আপ করে নাই। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে হাই পেসের এগেইনস্টে মেহেদী হাসান মিরাজের এই অ্যাডাপ্টেবিলিটির জায়গাটায় বা রাইট পজিশনে যাওয়াটার ব্যাপারে একটা প্রবলেমের জায়গা অবশ্যই আছে, যেটা নিয়ে আসলে কাজ করার অনেক জায়গা আছে। আই এম প্রিটি মাচ শিওর মিরাজ সেই ব্যাপারটা নিয়ে কাজ করবেন। আপনি খুব কমন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে যে মিরাজের ব্যাক লেগটা এই ধরনের হাই পেসের বলের এগেইনস্টে মিরাজের ব্যাক লেগটা সবসময় আনস্টেবল হয়ে যায়, মিরাজের ব্যাক লেগটা সবসময় সরে যায়। আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে ভিডিওটা প্লে করেই দেখাচ্ছি যে পেছনের পাটা আসলে একটু আনস্টেবল হয়ে যায় মেহেদী হাসান মিরাজের। সো ইট হ্যাজ বিন আ প্রবলেম, এবং এইটা বিবেচনা করেই আপনি দেখবেন যে মিরাজের এগেনস্টে দুশমান চামিরা একটু লেন্থের ভ্যারিয়েশনটাও তিনি করেছেন, একটু পেছনের লেন্থেই ছিল, একদম সলিড গুড লেন্থ না। মিরাজ শাফল করে এসে খেলার চেষ্টা করছিলেন। এর আগের দিনও কিন্তু আমরা দেখছিলাম যে শাফল করে এসে স্পিনকেও ডিল করতে যাচ্ছিলেন মিরাজ, এবং সেই জায়গাটাতে পরবর্তী সময় উইকেটের পতন হয়েছে। কিন্তু যখনই লেন্থে পেছনে পুল করেছেন এলিভেশনটা পান নাই। এলিভেশন না পাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে যেটা বলছিলাম যে ন্যাচারালি মিরাজ একটু বকডাউন অবস্থায় খেলেন, এবং একটু বকডাউন অবস্থায় খেললে তখন হাই পেসের এগেনস্টে পুল বা হুকের মাসল মেমোরিটা আসলে এটা ইটস অল অ্যাবাউট ফিলিং ওয়েল। আমি কুমার সাঙ্গাকারার একটা ভিডিও দেখছিলাম, যেখানে কুমার সাঙ্গাকারা বলছিলেন যে বিল্ড ইউর মাসল মেমোরি, যেখানে আপনি পিচে কমফোর্টেবল ফিল করবেন ডিউরিং ম্যাচেস, কারণ ওয়েন ইউ আর প্লেইং ইউর ম্যাচেস ইউ ক্যান নট রিমেম্বার দ্য প্রসেস ইউ মেনটেইনড, মানে আপনি যে প্রসেসটা মেনটেন করেছেন ইউ ক্যান নট অলওয়েজ রিমেম্বার দ্যাট। সো এখানে যে বিষয়টা করতে হয়, ইউ হ্যাভ টু ফিল ওয়েল। আপনি রিয়াকশনটা খুব প্রপার দেবেন। আপনাকে বল করা হয়েছে হাই পেসে হাই বাউন্সে, আপনার রিয়াকশনটা প্রপার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ইউ নিড টু হ্যাভ দ্য প্রপার রিয়াকশন, অ্যান্ড টু হ্যাভ দ্য প্রপার রিয়াকশন ইউ নিড টু বিল্ড ইউর মাসল মেমোরি ওয়েল। সাঙ্গাকারা বারবার এই কথাটা তখন বলছিলেন যে আপনাকে হাই পেসের এগেইনস্টে এটার আসলে মাসল মেমোরি বিল্ড আপ করতে হবে প্র্যাকটিস করে। সো ফ্যাক্টের জায়গাটা আসলে সেইখানেই যে আপনি স্ট্র্যাটেজিটা আসলে কেমন ঠিক করছেন, এবং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার স্কিল সেটটা কেমন তৈরি আছে। আপনি হাসারাঙ্গার এগেনস্টে পারভেজ ইমনকে দেখবেন যে একদম প্রি মেডিটেটেড ওয়েতে ডিফেন্ড করতে গিয়ে আউট হয়েছেন। এখন হাসারাঙ্গাকে ডিফেন্ড করতে গিয়ে আসলে আপনি খেলতে পারবেন না, হাসারাঙ্গাকে ডিফেন্ড করা যাবে না, কারণ তিনি ওই টাইপের বোলার না যেখানে আপনি আসলে ডিফেন্ড করে সার্ভাইভ করতে পারবেন। তাকে আপনার শর্টসই খেলতে হবে। পারভেজ ইমনকে আমরা দেখেছি যে ডিফেন্ড করতে গিয়ে হাসারাঙ্গার এগেনস্টে তিনি আউট হয়েছেন,
এর আগের ওয়ানডেতে লিটন কুমার দাস থেকে শুরু করে সবাই তার এগেনস্টে ডিফেন্সিভ খেলতে গিয়ে আউট হয়েছেন। আমি অনফিল্ডের পর্দায়, অনফিল্ডের ইউটিউব চ্যানেলে, অনফিল্ডের ফেসবুক পেজ, এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি বা দিচ্ছি, আপনারা সেখানে চেক করলে পাবেন যে হাউ টু প্লে হাসারাঙ্গা। হাসারাঙ্গার এগেনস্টে যারা সফল তারা কিভাবে সফল। হাসারাঙ্গা টিপিক্যাল লেগ স্পিনারদের মতো না, তার আরও বেশ কিছু বৈশিষ্ট্যের জায়গা আছে যেটা আমি অনফিল্ডের পর্দায় বলেছি, আপনারা সেই জায়গাটা আশা করছি দেখে নেবেন। কারণ তার এখানে একটা অনেক বড় বিষয়ের জায়গাটা হচ্ছে যে এই টাইপের স্পিনারকে আপনাকে শর্টস খেলেই নেগোশিয়েট করতে হবে। এখানে আপনি যত বেশি বকডাউন হয়ে যাবেন, ট্রেডিশনালি তার এগেনস্টে যারা সফল হয়েছেন, মুশফিকুর রহিম সফল হয়েছেন, বিরাট কোহলি সফল হয়েছেন, আইপিএলে সূর্য কুমার যাদব, জস বাটলাররা সফল হয়েছেন, প্রত্যেকে শর্টস খেলে সফল হয়েছেন। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু প্লে শর্টস এগেনস্ট হিম, যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ব্যাটাররা তার এগেনস্ট একটু বেশি ডিফেন্সিভ হয়ে যান। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।